একটা নতুন ঢেউ, শুধু দক্ষিণ এশিয়া না, এর বাইরেও একটা নতুন প্রজন্মের নেতৃত্বে রাজনৈতিক পটভূমি কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে। চলুন একটু কাছ থেকে দেখা যাক তরুণদের এই আন্দোলনগুলো কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠছে। প্রথমেই এই ঘটনার বিশালতাটা একটু বোঝা দরকার। কেনিয়া থেকে ফিলিপাইন পর্যন্ত বিশ্বজুড়েই কিন্তু তরুণরা রাস্তায় নামছে। তার মানে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তবে আজকে আমাদের আলোচনার কেন্দ্রে থাকবে দক্ষিণ এশিয়া, যেখানে নেপাল এবং বাংলাদেশের মতো দেশগুলোতে এই আন্দোলন একেবারে নতুন একটা মাত্রা পেয়েছে। তো মূল প্রশ্নটা হলো, ঠিক কী কারণে এই আন্দোলনগুলো এত দ্রুত ছড়িয়ে পড়ছে আর এতটা প্রভাবশালী হয়ে উঠছে? কোন শক্তিটা এই তরুণ প্রজন্মকে এক ছাতার নিচে নিয়ে আসছে? চলুন এই কারণগুলোই এখন একটু খুঁজে বের করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে যাই। এই যে এত বড় বড় বিক্ষোভ, এগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। এর মূলে আছে কিছু কমন ক্ষোভ আর অসন্তোষ, যা কিনা দশকের পর দশক ধরে জমেছিল। বলতে পারেন এই পটভূমিটাই ছিল বারুদের মতো, শুধু একটা স্ফুলিঙ্গের অপেক্ষা ছিল। এই অঞ্চলের মানুষ কিন্তু এই পরিস্থিতিকে গণ অভ্যুত্থান হিসাবেই দেখে। এর পেছনের ধারণাটাও খুব সহজ। যখন শাসকরা জনগণের স্বার্থের কথা ভাবা বন্ধ করে দেয়, তখন এই ধরনের গণবিদ্রোহ একরকম অনিবার্যই হয়ে পড়ে। মানে এটা হঠাৎ করে ঘটে যাওয়া কিছু না, বরং অনেক দিন ধরে জমে থাকা ক্ষোভের একটা বিস্ফোরণ। আর মজার ব্যাপার হলো, এই দেশগুলোর তরুণদের অভিযোগগুলো কিন্তু প্রায় একই রকম। দেখুন, লাগামহীন দুর্নীতি, স্বৈরাচারী শাসন, স্বজনপ্রীতি আর অর্থনৈতিক সুযোগের অভাব এসবই তাদের হতাশ করেছে। তাদের স্বপ্ন আর কঠিন বাস্তবতার মধ্যে যে একটা বিশাল ফারাক তৈরি হয়েছে, সেটাই তাদের ক্ষোভকে আরও উস্কে দিয়েছে, আর রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কিন্তু আগের আন্দোলনগুলোর সাথে জেনজির এই আন্দোলনের একটা বড় পার্থক্য আছে, আর সেটা হলো তাদের পদ্ধতি, তাদের হাতিয়ার। চলুন দেখি তাদের এই ডিজিটাল প্লেবুক বা রণকৌশলটা আসলে কি। আজকের দিনের আন্দোলনকারীরা আগের প্রজন্মের থেকে অনেক আলাদা। তারা তো ডিজিটাল দুনিয়াতেই বড় হয়েছে, তাই ইন্টারনেট ব্যবহারে দারুণ দক্ষ। শুধু তাই না, সারা বিশ্বে কোথায় কি হচ্ছে, কোন দেশে কি আন্দোলন চলছে, সব তাদের নখদর্পণে। নিজেদের অধিকার নিয়েও তারা সাংঘাতিক সচেতন। সবচেয়ে বড় কথা, তাদের কিন্তু কোনো প্রথাগত রাজনৈতিক পরিচয় নেই। তাদের সংগঠন, তাদের অস্ত্র, সবকিছুই হলো ডিজিটাল প্ল্যাটফর্ম। এই প্রজন্মের পার্থক্যটা কিন্তু বিশাল। ভাবুন তো, আগের প্রজন্ম রাজনীতিতে আসত কিভাবে? কোনো একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ধরে, কোনো একটা নির্দিষ্ট মতাদর্শকে কেন্দ্র করে। আর এখনকার জেনজি, তারা রাজনীতিতে আসছে ন্যায় বিচার আর আত্মমর্যাদার দাবি নিয়ে, আর তাদের সঙ্গবদ্ধ করছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। তাদের কৌশলটা কিন্তু দারুণ গোছানো। প্রথম কাজ, সংগঠিত হওয়া। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে চোখের পলকে তারা হাজার হাজার মানুষকে এক জায়গায় করে ফেলে। এর পরের ধাপ হল সোশ্যাল মিডিয়াকে একটা যুদ্ধক্ষেত্রের মতো ব্যবহার করা। মিম, হ্যাশট্যাগ, ভাইরাল ভিডিও, এগুলোই তাদের অস্ত্র। সরকার যখন ইন্টারনেট বন্ধ করে দেয়, তখন কি হয়? তারা ঠিকই বিকল্প কোনো পথ বের করে ফেলে। আর এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে তারা এমন একটা জনমত তৈরি করে যা সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। তো এই যে ডিজিটাল রণকৌশলের কথা বললাম, এটা বাস্তবে ঠিক কিভাবে কাজ করে? এর ফল কি হতে পারে? এটা বোঝার জন্য সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে নেপালের সাম্প্রতিক ঘটনা। ঘটনা প্রবাহের গতিটা একবার দেখুন। সেপ্টেম্বরের ৫ তারিখে সরকার সোশ্যাল মিডিয়া ব্যান করল। মাত্র ৩ দিনের মাথায় ৮ তারিখে কাঠমান্ডুর রাস্তায় নেমে এলো ছাত্রছাত্রী আর তরুণেরা। এর পরের দিনই খাদ্যমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হলেন। ১২ তারিখের মধ্যে একটা জরুরি সরকার গঠন করতে হলো। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ১৯ তারিখে রাস্তায় সেনাবাহিনী নামাতে হয়। কিন্তু এই যে পরিবর্তন, এর জন্য এক ভয়াবহ মূল্যেও দিতে হয়েছে। এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন ৭২ জন, আর তাদের মধ্যে ১৯ জনই ছিল ছাত্র। শুধু তাই নয়, আহতের সংখ্যা ছিল ২,১০০রও বেশি। এই সংখ্যাগুলো শুনলেই বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল আর আন্দোলনটা কতটা তীব্র ছিল। আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আন্দোলনগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন দ্বীপের মতো নয়। একটা দেশের ঘটনা আরেকটা দেশের তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ছে, ঠিক যেন চিন্তার সংক্রমণ। তারা একে অপরের কাছ থেকে শিখছে, অনুপ্রেরণা নিচ্ছে। যেমনটা রাষ্ট্রবিজ্ঞানী জয়া শর্মা বলছেন,
নেপালের তরুণরা কিন্তু শ্রীলঙ্কা আর বাংলাদেশের আন্দোলন খুব কাছ থেকে দেখেছে। তারা সেখান থেকে শুধু অনুপ্রেরণাই নেয়নি, রীতিমতো কৌশলও শিখেছে। এমনকি ইন্দোনেশিয়া বা ফিলিপাইনের মতো দেশগুলোর যুব আন্দোলন থেকেও তারা শিক্ষা নিয়েছে। মানে এটা এখন একটা বৈশ্বিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এই ট্রেন্ডটা কিন্তু পুরো দক্ষিণ এশিয়া জুড়েই স্পষ্ট। মনে করে দেখুন 2022-এ শ্রীলঙ্কার অর্গলায়া বিক্ষোভের কথা, যা প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বাধ্য করেছিল, বা ভারতে সিএএ আইনের বিরুদ্ধে ছাত্রদের সেই বিশাল আন্দোলন। এমনকি বাংলাদেশে যা ঘটল সেটাও নেপালের জন্য একটা মডেল হিসেবে কাজ করেছে। পাকিস্তানেও তরুণরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সামরিক প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে। সবগুলোর কেন্দ্রে কিন্তু এই তরুণ প্রজন্ম। তাহলে একদম শেষ পর্যায়ে এসে প্রশ্নটা দাঁড়ায়, এই প্রজন্ম আসলে কি চায়? কেন তারা এত বড় ঝুঁকি নিচ্ছে? তাদের মূল দাবিটা কি? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্যালি সেনের কথাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, বাইরে থেকে হয়তো দেশগুলোকে অনেক উন্নত বা চকচকে মনে হতে পারে, কিন্তু এর ভেতরে গণতন্ত্রের জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা আছে। রাজনীতিতে অংশ নেওয়ার ইচ্ছা, অর্থনৈতিক স্বচ্ছতার দাবি আর নির্বাচিত নেতাদের জবাবদিহি করানোর যে জেদ, সেটাই এই তরুণদের রাস্তায় নামাচ্ছে। তার মানে মূল বিষয়টা কিন্তু শুধু চাকরি বা সুযোগ সুবিধার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। এটা তার চেয়েও অনেক গভীর কিছু। এটা হলো আত্মমর্যাদার লড়াই, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এটা ন্যায় বিচার পুনরুদ্ধারের আর একটা সাম্যভিত্তিক সমাজ গড়ার লড়াই। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। একদিকে ডিজিটাল টুলসগুলো দিন দিন আরও শক্তিশালী হচ্ছে, আর অন্যদিকে একটা নতুন প্রজন্ম বিশ্বজুড়ে তাদের আওয়াজ খুঁজে পাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষমতার যে চিরাচরিত কাঠামো, সেটা কি আর আগের মতো থাকবে, নাকি আমরা সত্যি সত্যি একটা নতুন রাজনৈতিক যুগের শুরুর সাক্ষী হতে চলেছি?